বাংলাদেশি পণ্যে বর্ধিত শুল্ক কমালো যুক্তরাষ্ট্র, ৩৫ থেকে কমিয়ে ২০% নির্ধারণ, হোয়াইট হাউসের ঘোষণা। দীর্ঘ আলোচনায় ১৯ বিষয়ে একমত দলগুলো, জানালেন আলী রিয়াজ। ঐকমত্যের 10টিতে নোট অব ডিসেন্ট। দেশ গড়তে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, বললেন তারেক রহমান। ফ্যাসিবাদের বিরুদ্ধে নারীদের সজাগ থাকার আহ্বান। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। জাতীয় সনদের দাবিতে রাজপথে জুলাই যোদ্ধারা, রাতভর শাহবাগে অবস্থান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি। জুলাই আন্দোলনে রক্তে আগুন লাগা স্লোগান ছিল পুরোধার অস্ত্রের মতো, কাঁপন ধরায় অন্তরে, গুড়িয়ে দেয় হাসিনার মসনদ। গণ অভ্যুত্থানে গোলাপবাগে নিহত হন পিরোজপুরের বাস চালক জাফর। 1 বছরেও শোক কাটেনি পরিবারের, স্ত্রীর চোখে মুখে অন্ধকার। এবং রাজশাহীতে ওয়াসার পানিতে মাত্রাতিরিক্ত আয়রন, সুপেয় পানি না পেয়ে ক্ষুব্ধ নগরবাসী। স্বাস্থ্য ঝুঁকি বাড়লেও উদাসীন কর্তৃপক্ষ। দেখছিলেন শিরোনাম, সংবাদ সকালে, সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে পাল্টা শুল্ক কমিয়ে নতুন করে 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই তথ্য জানানো হয়। পাল্টা শুল্ক পুনর্নির্ধারণের তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের নাম রয়েছে। পাকিস্তানের উপর 19%, আফগানিস্তান 15%, ভারত 25%, ব্রাজিল 10%, ইন্দোনেশিয়া 19%, মালয়েশিয়া 19%, মিয়ানমার 40% এবং ভিয়েতনামের উপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। গত 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা বলে বিভিন্ন দেশের উপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের জন্য ধরা হয় 37%, পরে 2% কমিয়ে 35% নির্ধারণ করে। গত কয়েকদিন ধরে বাংলাদেশি প্রতিনিধি দল শুল্ক নির্ধারণ নিয়ে যুক্তরাষ্ট্রে বৈঠক করছেন। এদিকে নীতি সুদহার 10% রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা অস্বীকার করার উপায় নেই। তারপরেও মূল্যস্ফীতি 3 থেকে 5% নামিয়ে আনার আশা প্রকাশ করেন তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অবজার্ভ করতে হবে শুধু না, কিভাবে সেটাকে ট্যাকল করা যায় সেটাও চিন্তা করতে হবে। এ সময় নীতি সুদ হার 10% রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করেন তিনি। জানান, মূল্যস্ফীতি কমে এলে এবং বাজারে স্থিতিশীল রাখতে পারলে প্রবৃদ্ধি বাড়বে। আমরা যেটা চাচ্ছি যে ইনফ্লেশনটা আরও কমতে হবে, তা না কমা পর্যন্ত আমাদের এই পলিসি স্ট্যান্সটা একটু টাইটার পজিশনে থাকবে। আমরা চাচ্ছি ইনফ্লেশনটাকে ক্রমান্বয়ে একটা রেঞ্জে নিয়ে আসতে। সেটা আমাদের মনে হয় যে এটা 3 থেকে 5-এর মধ্যে যদি আমরা আনতে পারি, হয়তো একটু সময় লাগবে, সেটা আমাদের লক্ষ্য। বাংলাদেশ ব্যাংকের ড্রেস কোড ইস্যুতে বিদেশিদের নাক গলানোর কিছু নেই বলেও মন্তব্য করেন গভর্নর। একে বড় কিছু করে দেখার প্রয়োজন নাই এবং বিদেশিদের এটা নিয়ে নাক গলানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা আমাদের পিওরলি ইন্টারনাল ব্যাপার এবং ভুল হতেই পারে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেজে, লোয়ার স্টেজে, সেটাকে আমরা রেকটিফাই করে ফেলেছি। এছাড়া গভর্নর জানান, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় রপ্তানিমুখী অর্থনীতিতে চাপ বাড়তে পারে। এই প্রেক্ষাপটে মূল্যস্ফীতি এবং ব্যাংকিং খাত স্থিতিশীল রাখা বাংলাদেশ ব্যাংকের 2টি প্রধান কাজ। আমাদের এমপ্লয়মেন্ট মার্কেটটাই ভেরি ইম্যাচিউরড একটা মার্কেট। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শেষ হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। দ্বিতীয় দফার বৈঠকে রাজনৈতিক দলগুলো 19টি বিষয়ে একমত হয়েছে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তবে এর মধ্যে 10টিতে নোট অব ডিসেন্ট রয়েছে।
জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা করেছে জামায়াত ও এনসিপি। বিএনপি বলেছে আইনি ভিত্তি দিতে আরও আলোচনা করতে প্রস্তুত তারা। বৈঠকের শেষের দিকে সংবিধানের মূলনীতির প্রশ্নে বৈঠক বয়কট করে বেশ কয়েকটি বাম দল। গেল 2 মাস ধরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। এতে অংশ নেয় 30টি রাজনৈতিক দল। 6টি কমিশনের দেয়া অমীমাংসিত 19টি মৌলিক সংস্কার প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনায় কিছু মতনৈক্য বা নোট অফ ডিসেন্ট দিয়ে ঐকমত্যে এসেছে রাজনৈতিক দলগুলো। এগুলোর উপর ভিত্তি করে খুব শিগগিরই জাতীয় সনদ তৈরি করা হবে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। 19টি বিষয়ে আমরা ঐকমত্য এবং সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। সকলকে সমন্বিত করে সকলের সাথে এই বিষয়ে পথ পদ্ধতি নিয়ে আলাপ আলোচনায় আমরা অংশ নেব। তার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জাতীয় সনদটা পূর্ণাঙ্গ রূপ দেয়া। একমত হওয়া বিষয়গুলো আইনি কাঠামোর মধ্যে আনার দাবি জাতীয় নাগরিক পার্টি এনসিপির। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে দাবি জানিয়েছি জুলাই সনদ সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই সেটা বাস্তবায়ন করা হয়, তার জন্য একটা আইনি ভিত্তি থাকে। সংস্কার প্রস্তাবকে আইনি কাঠামোর মধ্যে আনা নিয়ে যারা দীর্ঘসূত্রিতা করছে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছে বলে মত জামাতের। আমাদের মূল কথা হচ্ছে এটাকে লিগ্যালাইজড করতে হবে, আইনি মর্যাদা দিতে হবে এবং সেই মর্যাদার ভিত্তিতে এখন থেকেই ঐকমত্যের বিষয়গুলো মাঠে কার্যকর থাকবে। জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের দেয়া 2 বছর সময়সীমার সঙ্গে একমত বিএনপি। এখন প্রয়োজনে গেজেট আকারে প্রকাশ করতে পারে সরকার। এই যে ঐকমত্য কমিশনের সেই প্রতিশ্রুতির কাগজটা, ডিটটা জুলাই জাতীয় সনদের 2025-এর সেই লিখিত ডকুমেন্টটা ওয়েবসাইটে যাবে, মিডিয়াতে যাবে। যদি আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি চায় সরকার সেটা গেজেট নোটিফিকেশন করতে পারে। এদিকে সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে ভিন্নমত পোষণ করে বৈঠক ওয়াকআউট করে বেশ কয়েকটি বাম রাজনৈতিক দল। সদস্য ডাক্তার মোস্তাক তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। একটি মা যে চোখ দিয়ে বাংলাদেশ দেখে সেই বাংলাদেশ গড়তে হলে জাতীয় নির্বাচনের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। বলেন বিএনপি ক্ষমতায় গেলে প্রথম পর্যায়ে 50 লাখ প্রান্তিক পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। নারীর চোখে জ্বলুক স্বাধীনতার প্রদীপ, তবে সেই নারীর চোখেই আজ স্বজন হারানোর কান্না। জুলাই অভ্যুত্থানে কেউ হারিয়েছে স্বামীকে, কেউ তার সন্তানকে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে আবু সাইদ মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে শহীদ হওয়া পরিবারের নারী সদস্যরা হারানো স্বজনদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। আসলে স্বামী ছাড়া এই দুনিয়াতে কোনো মূল্য নেই মেয়েদের। আসলে আমরা প্রত্যেকটা শহীদ পরিবার বিচার চাই, সুস্থ বিচার চাই। আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, নারীরা শুধু সুসন্তানই গড়বে না, দেশ গঠনেও ভূমিকা রাখবে। বাংলাদেশে আমরা যে জবাবদিহিমূলক সরকার দেখতে পাচ্ছি, সেই সরকার গঠনে আমাদের বোনদের সবার দায়িত্ব। কাজে আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা মায়েদের প্রতিনিধি দেখব। আর একই আলোচনা সভায় শুরু থেকেই ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রায় 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবারের নারী প্রধানের নামে কিন্তু আমরা ফ্যামিলি কার্ডটি আমরা ইস্যু করব। এই সময় তিনি ফ্যাসিবাদ যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য নারীদের সজাগ থাকার আহ্বান জানান। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
কিছুদিনের মধ্যেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, ইতিহাসের সেরা নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে। বৃহস্পতিবার সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা জানান প্রধান উপদেষ্টা। এখন নির্বাচনী আলোচনায় সরগরম পুরো দেশ। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে বিএসআরএফ সংলাপে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, যা কিছু হোক নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। আগামী ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময়ে বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। উনি প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। পরে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচন সুষ্ঠু করতে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, কিছুদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হবে। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। 8-এর ইলেকশন নিয়ে প্রশ্ন নাই, এটার সাথে আমি দ্বিমত পোষণ করি। 8-এর ইলেকশন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন 8-এর ইলেকশন নিয়ে। যাই হোক, আমাদের যা যা করার আছে, ধরেন আমরা তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার আমাদেরকে সবসময় বলে। আইন মন্ত্রণালয় গেল 1 বছরে 15,000-এরও বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে বলে জানান আইন উপদেষ্টা। চাপ কমে, মানুষের হয়রানি কমে, মানুষের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদ ঘোষণার দাবিতে রাতেও শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে গেছে জুলাই যোদ্ধারা। সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন জুলাই যোদ্ধা ও তাদের স্বজনরা। বৃহস্পতিবার সকাল 11টা থেকে সড়কে অবস্থান নিয়ে শাহবাগ মোড় অবরোধ শুরু করে বিক্ষোভকারীরা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও এখনো ঘোষণা আসেনি জুলাই সনদের। এরই মধ্যে কয়েক দফা আন্দোলন করলেও নানা জটিলতায় পিছিয়েছে জুলাই সনদ ঘোষণার তারিখ। বৃহস্পতিবার তৃতীয়বারের মতো জুলাই সনদ ঘোষণার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে জুলাই যোদ্ধা ও তাদের স্বজনরা। দিন পেরিয়ে রাতেও ছিল তাদের অবস্থান। আন্দোলনকারীরা বলছেন, জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। এখন তো আমাদের কোনো প্রশাসন বা সরকার পক্ষ থেকে এখনো আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। এই আমাদের আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা রাতে এখানে অবস্থান করব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, শাহবাগ ছাড়ব না। জুলাই সনদ শুধুমাত্র একটি দাবি নয়, বরং জুলাই যোদ্ধাদের অধিকার ও পরিচয় বলে দাবি করেন অবস্থানকারীরা। না কোনো উপদেষ্টা, না কোনো সরকারের কোনো মহল, না কোনো যে সমন্বয়কদের কথা বলতেছেন, কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই। উল্টা আমাদের উপরে হামলা হয়েছে, আমাদের উপর আক্রমণ হয়েছে। রাজনৈতিক দলের দিক দিয়ে আমরা আজকে জুলাইপত্র চাচ্ছি না। রাজনৈতিক দল কি দিবে এখানে জুলাইপত্র? আজ ঘোষণা দিতে হবে আমাদের জুলাইদের আগে। এখানে রাজনৈতিক দলেরা কি করতেছে না করতেছে দেখার বিষয় নয় আমাদের। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে জুলাই সনদ চূড়ান্ত করতে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। শেষ হয়েছে জুলাই, তবে 2024 সালে জুলাই ছিল 36 দিনের, যা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে উপহার দেয় এক নতুন বাংলাদেশের। জুলাই জুড়ে রক্তঝরা আন্দোলন বর্ণনা তুলে ধরেছেন MA আজিম। বাংলাদেশের অধ্যায়ে অঘোষিত এক স্বাধীনতা যুদ্ধের নাম রক্তাক্ত জুলাই, যা এবার 31শে জুলাই শেষ হলেও 2024 সালে শেষ হয় 36 দিনে। তাই 36 জুলাই নামে দেশের ইতিহাসে অমর হয়ে আছে এক ফ্যাসিবাদের পতনের গল্প। শুরুটা ছিল বৈষম্য দূর করতে শুধু শিক্ষার্থীদের কোটা বাতিলের দাবিতে আন্দোলন। 2024 সালের 7 জুলাই
যা বাংলা ব্লকেটে রূপ নেয়। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। স্থবির করে দেয় রাজধানীকে। কোটা বহালের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে শিক্ষার্থীদের আবেদন আর সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট ৯ জুলাই আন্দোলনকে গতিশীল করে। রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না বলে তখনকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের মন্তব্য। পরের দিন ১১ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা বিরোধী আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে। এরই মধ্যে ১৩ জুলাই শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা পরিস্থিতিকে সহিংস করে তোলে। ঠিক পরের দিন আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে মন্তব্য করেন শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। ১৫ জুলাই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরের দিন অনড় শিক্ষার্থীরা বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে পড়েন। রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিতাড়িত করে রাজনীতিমুক্ত ঘোষণা করা হয় হলগুলো। আন্দোলনের তীব্রতায় অচল হয়ে আসে সারা দেশ। 18 জুলাই মোতায়েন করা হয় বিজিবি। 19 জুলাই শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন, সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ ব্যাপক সংঘর্ষ, হামলা ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগে হয় অসংখ্য প্রাণহানি। আসে 9 দফার ঘোষণা। রাতে সারা দেশে কারফিউ জারি করে সরকার। সেনাবাহিনী মোতায়েন ও সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সেবা। বুলেট দিয়ে আন্দোলন দমাতে না পেরে 20 জুলাই তুলে নেওয়া হয় নাহিদ ইসলাম সহ সমন্বয়কদের। 21 জুলাই সর্বোচ্চ আদালতের রায়ে বহাল রাখা হয় 7% কোটা। 25 জুলাই হতাহতদের খোঁজ না নিয়ে রাষ্ট্রীয় স্থাপনা পরিদর্শনে যায় হাসিনা। 26 তারিখ শুরু হয় মামলা আর শিক্ষার্থীদের গণগ্রেপ্তার। 27 জুলাই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে নেওয়া হয় ডিবি হেফাজতে। ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়াতে বাধ্য করা হয়। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। 30 জুলাই শহীদদের রক্তের প্রতিচ্ছবি ফুটে ওঠে মুখে লাল কাপড় বাঁধা ও ফেসবুক প্রোফাইল লাল করার মধ্য দিয়ে। জুলাই শেষ হলেও আন্দোলন শেষ হয় না। 3 আগস্ট মানে 34 জুলাই ঘোষণা আসে 1 দফার। 5 আগস্ট জুলাই 36 ফেসিবাদের পতন ঘটিয়ে ছাত্র জনতা উপহার দেয় এক নতুন বাংলাদেশ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই থেকে 1, 2, 3, 4 শেখ হাসিনা গদি ছাড়। ছাত্র জনতার মুখে মুখে ধ্বনিত স্লোগানগুলোই ছিল জুলাই গণ অভ্যুত্থানের ধারালো অস্ত্র। বারুদ হয়ে ওঠা এক একটি স্লোগান কেবল জনগণের অন্তরই নয়, কাঁপিয়ে দেয় তৎকালীন আওয়ামী সরকারের ভিত। একদিনেই গুড়িয়ে দেয় স্বৈরাচারী শেখ হাসিনার দীর্ঘদিনের গড়া মসনদ। সরকার পতনের পেছনে ধারালো অস্ত্রের মতো কাজ করা এসব স্লোগান নিয়ে আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। শব্দ ভাষার এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যার সঠিক ব্যবহারে যেমন ইতিবাচক পরিবর্তন আনা যায়, ভুল ব্যবহারে পাল্টে যেতে পারে পুরো রাষ্ট্র কাঠামো, যার স্পষ্ট উদাহরণ 2024-এর জুলাই গণ আন্দোলন। এই আন্দোলনে বাংলাদেশের মানুষ এমন কিছু নতুন শব্দ, বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর জাস্টিস, রিমেম্বারিং আওয়ার হিরোজ, গ্রহযাত্রার সঙ্গে পরিচিত হয়েছিল, যা আন্দোলনে বারুদের মতো কাজ করে। দীর্ঘদিনের চাপা ক্ষোভ, অন্যায় অবিচারে অতিষ্ঠ জনগণ মাথায় লাল সবুজ পতাকা বেঁধে স্বেচ্ছায় অংশ নেয় এসব কর্মসূচিতে।
দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। হীরক রাজার দেশে সিনেমার বিখ্যাত উক্তির মতো আওয়ামী শাসনের পতন ঘটাতে জনগণের প্রধান হাতিয়ার হয়ে ওঠে বিভিন্ন স্লোগান। জুলাইয়ের শুরুর দিকে শিক্ষার্থীদের মুখে মুখে কোটা না মেধা, মেধা মেধা। মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। ৭১-এর হাতিয়ার গর্জে ওঠা আরেকবার স্লোগানগুলি থাকলেও ধরন পাল্টে যায় ১৫ই জুলাই থেকে। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪ জুলাইয়ের বক্তব্যে ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই দিন মধ্যরাতেই হলের তালা ভেঙে রাস্তায় নেমে স্লোগান দেয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ১৬ই জুলাই পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু নাড়িয়ে দেয় গোটা দেশের মানুষের বিবেক। এরপর থেকে স্লোগানে যুক্ত হয়, আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর সহ নানা অগ্নিঝরা স্লোগান। এসব স্লোগানে জনতা নির্দ্বিধায় বুক পেতে দেয় পুলিশের বুলেটের সামনে। এরপর আওয়ামী কর্মী ও পুলিশের হাতে যখন নির্বিচারে মানুষ হত্যা শুরু হয়, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে যায় লাল প্রোফাইলে। প্রতিবাদের অভিনব এই প্রতীকী ভাষা ছাত্র জনতার রক্তে বারুদের মতো বিস্ফোরিত হয়। উচ্চারিত হয়, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, জন্মভূমি অথবা মৃত্যু। আন্দোলনের শেষের দিকে লাশের ভেতর জীবন দে, নইলে গদি ছাইরা দে, ১ ২ ৩ ৪ শেখ হাসিনা গদি ছাড়, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে। যা শেষ পর্যন্ত ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করে। এরপর দেশের অনিশ্চিত পরিস্থিতিতে ছাত্র জনতার স্লোগান ছিল, বিকল্পকে, আমি তুমি আমরা। ভাইরাল বজ্রকঠিন এসব স্লোগান জীবন্ত হয়ে ওঠে ইতিহাসের পাতায়, গেঁথে যায় জনগণের অন্তরে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বাজারে শাকসবজি, কাঁচামরিচ ও মাছের দাম বেড়েছে। শুক্রবারে বাজার দর জানাতে লক্ষ্মীপুর ও চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন এবং শরীফ আহমেদ। শুরুতেই যাচ্ছি স্বপনের কাছে। স্বপন, সবজির দাম চড়া হওয়ার কি কারণ বলছেন বিক্রেতারা, আমাদের জানাবেন। স্নিগ্ধা, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে লক্ষ্মীপুরের শাকসবজি বাজারের কি খবর, আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর কাঁচা বাজারে। তো আমরা যদি আপনাকে এখানে দেখাই যে আসলে যে কাঁচা বাজার রয়েছে, বর্ষাকালের কারণে শাকসবজির দাম একটু বৃদ্ধি পায়। বিশেষ করে বর্ষার কারণে শাকসবজি ক্ষেতগুলোতে বৃষ্টিতে ভিজে যায়, সে কারণে দাম বৃদ্ধি পেয়েছে। যে কাঁচামরিচ রয়েছে, কাঁচামরিচটি গত সপ্তাহে যেখানে দাম রয়েছে ১৫০ টাকা, সেটা দাম বৃদ্ধি পেয়ে এখন ২০০ টাকার দামে বিক্রি করা হয়েছে। এছাড়া যে বেগুন রয়েছে, গত সপ্তাহে যেটা ৫০ টাকা বিক্রি করা হতো, সেটি এখন ৭০ টাকা বিক্রি করা হয়েছে। এছাড়া যে বর্ষায় সবজি পাওয়া যাচ্ছে যে শাপলা প্রতি মুঠো বিক্রি করা হচ্ছে ৩০ টাকা, এবং কচু লতি রয়েছে সেটা বিক্রি করা হচ্ছে ৬০ টাকা করে কেজি। এছাড়া রয়েছে যে গাজর বিক্রি করা হচ্ছে ২০০ টাকা কেজি দরে, টমেটো বিক্রি করা হচ্ছে ১৫০ টাকা দামে। এই টমেটো এই গত ১ মাস ধরে সেটির দাম স্থিতিশীল রয়েছে, এবং অন্যান্য যে শাকসবজি রয়েছে শাকসবজিগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে জিজিঙ্গা রয়েছে ৭০ টাকা করে বিক্রি হচ্ছে, চাল কুমড়া ৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে, এবং পেঁপে বিক্রি করা হচ্ছে ৬০ টাকা দামে, শসা বিক্রি করা হচ্ছে ৪০ টাকা দরে, এবং যেখানে রয়েছে যে
করলা রয়েছে, করলা 70 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, পটল 70 টাকা দরে বিক্রি করা হচ্ছে। তো আমরা এখানকার যে যারা আড়তদার বিক্রেতা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বর্ষার কারণে শাকসবজি উৎপাদন করা সম্ভব হয় না, সেজন্য দাম বৃদ্ধি পেয়েছে। এবং এখানকার যে ক্রেতারা রয়েছে তারা আমাদেরকে জানাচ্ছেন যে আসলে শাকসবজির দাম প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। তো এ ছিল লক্ষ্মীপুর থেকে শাকসবজির দামের সর্বশেষ খবর। আমরা এই মুহূর্তে চলে যাব চাঁদপুর। চাঁদপুর রয়েছে আমাদের সহকর্মী শরীফ, তিনি জানাবেন যে চাঁদপুরের মাছের খবর। জি, চাঁদপুরে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু মাছের সরবরাহ কমেছে এবং মাছের সরবরাহ কমাতে দাম কিন্তু বেড়েছে কেজিতে 200 টাকা। আজকে 1 কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা, আর যেটি 800 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা, আর যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা। এরপরে আপনার দেশি পর্যাপ্ত মাছ কিন্তু বাজারে রয়েছে, পর্যাপ্ত মাছ থাকা সত্ত্বেও কিন্তু মাছের দাম চড়া বলছেন ক্রেতারা। আজকে এখানে 1 কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 250 থেকে আকার বেঁধে 350 পর্যন্ত, এবং কাতল মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 750 টাকা পর্যন্ত। এর বাইরে আপনার এখানে যে দেশীয় পাঙ্গাস এবং তেলাপিয়া বিক্রি হচ্ছে 180 থেকে 220 টাকা পর্যন্ত, অর্থাৎ মাছের বাজার কিন্তু চড়া রয়েছে। এখন চাঁদপুর মাছঘাট এটি দেশের বৃহৎ একটি মৎস্য অবতরণ কেন্দ্র। আমরা গত সপ্তাহে দেখেছি ঘাটে 400 থেকে 500 মণ ইলিশ এসেছে, এবং ইলিশ আসার সাথে সাথেই কিন্তু দাম কমে গেছে। যে মাছগুলো 2500 টাকা ছিল সেটি 2200 টাকা হয়ে গেছে। কিন্তু আজকে আবার ইলিশের সংকট দেখা দিয়েছে। সকাল থেকে দেখেছি আমরা জেলেরা নদীপথে এবং সড়ক পথে এখানে ইলিশ নিয়ে আসছেন, কিন্তু ইলিশের প্রাপ্যতা সরবরাহ একেবারেই কম, অর্থাৎ এখানে চাহিদা অনুযায়ী ইলিশ না আসায় কিন্তু আজকে আবার 200 টাকা কেজি প্রতি দাম বেড়ে গেছে। এর বাইরে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে আসলে এখন ইলিশের মৌসুম, কিন্তু এই মৌসুমে তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন না দাম চড়া থাকার কারণে। অপরদিকে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ইলিশের সরবরাহের উপরে কিন্তু দাম উঠানামা করে। এখন ইলিশের সরবরাহ কম থাকায় কিন্তু দাম চড়া, আবার ইলিশের সরবরাহ বাড়লে কিন্তু দাম অনেকাংশে কমে আসবে। তো আমরা এখন ফিরে যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী স্নিগ্ধা। স্নিগ্ধা, এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাদের। চাঁদপুর ও লক্ষ্মীপুর থেকে বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন এবং শরীফ আহমেদ। সমন্বয়ক পরিচয়ে মতিঝিলে একটি বেসরকারি ভবন দখলের চেষ্টায় বাধা দেয়ায় থানায় গিয়ে পুলিশের উপর চড়াও হয় 3 যুবক। কেন পুলিশ পাঠালো তার জবাব চায় থানার ওসির কাছে। পুলিশের কাজে বাধা ও অসদাচরণের দায়ে মহসিন রেজা, রিমন খান ও রায়হান কবিরকে আটক করে পুলিশ। পরে দ্রুত বিচার আইনে আদালতে পাঠায় পুলিশ। ডিএমপি মুখপাত্র বলেছেন, পুলিশের মনোবল ভেঙে বাণিজ্যিক ভবনটি দখলের পায়তারা করছিল এই 3 যুবক। হাসান আল মাহমুদের রিপোর্ট। মতিঝিলের বাণিজ্যিক ভবনটিতে সমন্বয়ক পরিচয় অবৈধভাবে দখল করতে যান মহসিন রেজা, রিমন খান, রায়হান সহ 30-35 জনের একটি দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ গেলে ক্ষিপ্ত হন তারা। কেন সেখানে পুলিশ পাঠালো সেই কৈফিয়ত চাইতে রাতে থানায় গেলে গ্রেপ্তার করে পুলিশ। বাণিজ্যিক ভবন মতিঝিলে, ওখানে কয়েকটা ব্যাংকের অফিস আছে, একটা পত্রিকা অফিস রয়েছে। ওখানে তাদের অনুরোধের প্রেক্ষিতে পুলিশ কেন গিয়েছিল সে ব্যাপারে তাদের থানা পুলিশের কাছে কৈফিয়ত দাবি করে এবং নানা ধরনের ভয়ভীতি এবং হৈহুল্লোড় সৃষ্টি করে। এর প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে থানার অভ্যন্তর থেকে 3 জনকে গ্রেফতার করে মহসিন, রিমন, রায়হান নামে। মামলার এজাহার সূত্রে জানা যায়, থানার ওসির কক্ষে গিয়ে গালমন্দ করে হুমকি দেয়া হয় পুলিশকে। এর আগে মার্চ মাসে গুলশানে ভবন দখলে বাধা দিলে গুলশান থানায় গিয়ে হুমকি দেন মহসিন রেজা। আটক 3 আসামি সহ অজ্ঞাত 30-40 জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বলে জানান ডিএমপির মুখপাত্র। ইতিমধ্যে এই 3 জন যারা পুলিশের হাতে আটক হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে দ্রুত বিচার আইনে। এই বিষয়টা আমরা তদন্ত করে দেখছি, তারা কি উদ্দেশ্যে কেন পুলিশকে এরকম
ভয়ভীতি বা হুমকি দামকি প্রদর্শন করেছিল এবং তাদের উদ্দেশ্যটা কি এই বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি। পরে বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গেল বছরের এই সময়ে ঢাকার রাজপথ ছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে উত্তাল। তখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে মুখর হাজারো তরুণ, কিন্তু সেই স্বপ্নযাত্রায় থেমে গেল নিরীহ এক প্রাণ। গুলিতে প্রাণ দিলেন পিরোজপুরের বাস চালক আবু জাফর হাওলাদার। সহকর্মী জালিস মাহমুদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকার গোলাপবাগে ছাত্র জনতাকে দমনে গুলি চালায় পুলিশ। প্রাণ হারায় বাস চালক আবু জাফর হাওলাদার। পিরোজপুরের মাঠবাড়িয়ায় তুষারখালীর বাসিন্দা জাফর ছিলেন শ্যামলী পরিবহনের চালক। 18 জুলাই রাতে কর্মস্থলে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নেয়ার আগেই নিভে যায় তার প্রাণ। এক নারী আন্দোলনকারীর সহায়তায় মৃত্যুর সংবাদ পায় তার স্ত্রী। আবু জাফরের স্ত্রী হাসিনা বেগমের চোখে আজ শুধুই অন্ধকার আর অনিশ্চয়তার মুখে 3 সন্তানের ভবিষ্যৎ। এখনো ছেলে ফেরার অপেক্ষায় জাফরের মা সেতারা বেগম। কখনো স্বপ্ন দেখেন ছেলে ফিরেছে, প্রায়ই ফুপিয়ে উঠে প্রশ্ন করেন, আমার ছেলের অপরাধ কি ছিল? পোস্টমর্টম করে আনছে কোন রকম সিনকাল যে পেছাইয়ে নিয়ে মাটি দিয়েছে, দেখতেও পারি না বাবারে আমি। জাফরের বড় ভাই জানান, মরদেহ এলাকায় নিয়ে এলে ছাত্রলীগ ও প্রশাসনের লোকজন ভয় দেখিয়ে দ্রুত দাফনের জন্য চাপ দেন। মারা যাওয়ার পরে আমাদের বাড়ির বহুত মানুষ, রাত দিন হোমানে মানুষ, সরকারি লোক টোক সব, এবার কিছু কিছু লোক আবার আইসা ফেরত দেওয়া দিয়েছে যে তোমরা কোনো কথা বলতে পারবা না, আন্দোলনকারী তোমরা। সরকারের পক্ষ থেকে দেয়া 5 লাখ টাকার পুরোটাই ঋণ পরিশোধে খরচ হয়েছে বলে জানান আবু জাফরের ছেলে। 25-26 লাখ টাকা আমরা দেনা ছিলাম। ওই 26 লাখ টাকা দেনা থাকার পরে ওই টাকা দেওয়ার পরেও তারপর যে টাকা আমরা 5 লাখ পেয়েছি, ওই 5 লাখ টাকাও আমরা দেনা দিয়া আমরা শোধ করেছি। এদিকে আবু জাফরের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে দাবি করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। তাদের পরিবার পরিজনের যে কোনো ধরনের সহযোগিতা যখন যা লাগে আমরা দেখাশোনার চেষ্টা করতেছি। ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা আসে, আশ্বাস পাওয়া আমরা অবশ্যই আবু জাফরের মতো অনেক সাধারণ মানুষকেই কেড়ে নিয়েছে 2024 সালের রক্তাক্ত জুলাই। তাদের অনেকেরই পরিবার এখন শূন্যতা আর অনিশ্চয়তায় ভুগছে। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। সুপেয় পানি পেতে 85 বছর আগে রাজশাহীবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে শহরে টোপকল স্থাপন করে ব্রিটিশ সরকার। সেই আমল থেকেই এত বছর পানি পরিশোধন করে পাইপলাইনের নগরবাসীকে পানি সরবরাহ করা হতো। এরপর মাত্র 1 যুগ আগে রাজশাহী ওয়াসা নগর জুড়ে পানি সরবরাহের দায়িত্ব নেয়। কিন্তু ওয়াসার পানির মান নিয়ে নগরবাসী মোটেও সন্তুষ্ট নন। ওয়াসার পানিতে মিলছে মাত্রাতিরিক্ত আয়রন, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি। ফলে সুপেয় পানির স্বাদ ভোগ করতে পারছেন না নগরবাসী। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর কুমারপাড়া এলাকার স্কুল শিক্ষিকা শাপলা খাতুন বাড়ির দৈনন্দিন কাজে ব্যবহার করেন ওয়াসার পানি, কিন্তু পানিতে আয়রনের পরিমাণ এতটাই বেশি, রাতের থালা বাসন সকালে লালচে হয়ে যায়। এছাড়াও পানির স্বাদ ও গন্ধ পর্যন্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের রাজশাহীবাসীর পানির সমস্যাটা খুব কঠিন সমস্যা, যার কারণে আমাদের শৌখিনতাটা নষ্ট হচ্ছে। আমাদের এত সুন্দর বাড়ি, ফ্লোর, থালা বাসন কোনোটাই আমরা সঠিক রাখতে পারছি না। পানি নিয়ে ভোগান্তির শেষ নেই রাজশাহী নগরবাসীর। মাত্রাতিরিক্ত আয়রনের কারণে তৈজসপত্রের পাশাপাশি নষ্ট হচ্ছে জামা কাপড়, অসুস্থতায় ভুগছে সব বয়সী মানুষ। আয়রনের আধিক্যের ফলে সুপেয় পানির স্বাদ ভোগ করতে পারছেন না নগরবাসী। ট্যাপে ছাড়লেন, ভালো পানিটা রাখলেন বোতলে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে পানি আবার হলুদ হয়ে গেল, তাহলে আমাদের লাভ কি? 3 দফা টাকাও বেশি দিব, জিনিসও খারাপ পাবো, এভাবে তো চলে না। দাঁতে লাল মরিচার মতো দাগ পড়ে, তারপরে থালা বাসনে আয়রনের একটা পড়ে, মাথার চুল, কাপড় চোপড় সব লাল হয়ে যায়। তা মেজে টেজে ধুলে, বিছানা কাপড় ধুলে লালটে হয়ে যায়। এই পানি তো অনেক আয়রন আছে, যে বাথরুমে যতই আমি পরিষ্কার করি বাথরুমে নোংরা থাকে। এই হাঁড়ি যেগুলোতে ফুটাই, 1-8 মাস ফুটানোর পরে সেই হাঁড়ি আর ইউজ করতে পারি না, আমরা ফেলে দিতে হয়। গভীর নলকূপ, ওয়াসার পাইপলাইন সব পানিতেই মিলছে আয়রনের উপস্থিতি, কোথাও কম কোথাও বেশি। রাজশাহী শহরের সিটির মধ্যে এটা হলো বিক্ষিপ্ত আকারে আমরা রেজাল্টটা পাই। সেটা হলো কোনো
ওয়ার্ডে আয়রনের মাত্রা বেশ বেশি, কোনো জায়গায় আবার খুবই কম বা খুবই ভালো। পানিতে মাত্রাতিরিক্ত আয়রনের কারণে ঝুঁকিতে পড়েছে রাজশাহীর জনস্বাস্থ্য। প্রতি লিটারে 0.5 মিলিগ্রাম আয়রন হচ্ছে আমাদের শরীরের জন্য খুব প্রয়োজনীয়। এর বাইরে হলে তখন এটা সারা শরীরের নানা প্রতিক্রিয়া হতে পারে, গ্যাস্ট্রিক ইরিটেশন হতে পারে, বমি ভাব হতে পারে, তারপরে শিশুদের মানসিক বৃদ্ধি রোধ হতে পারে, তারপরে লিভার এবং কিডনিও ড্যামেজ করতে পারে, ফ্রি রেডিক্যাল তৈরি হয় যেগুলো থেকে ক্যান্সারের সম্ভাবনা থাকে। পানিতে আয়রনের উপস্থিতি আছে স্বীকার করে ওয়াসা বলছে, নাগরিকদের সুপেয় পানি সরবরাহে নির্মাণ করা হচ্ছে পানি শোধনাগার। আমরা নিরাপদ পানি সরবরাহ দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এই ট্রিটমেন্ট প্ল্যান্টটা করছি। এই ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্দেশ্য হলো পরিশোধিত পানি সরবরাহ দেওয়া। অতিরিক্ত আয়রন ও ময়লা ছাড়াও মারাত্মক ব্যাকটেরিয়া কলিফর্ম এর উপস্থিতি মিলেছে রাজশাহীর পানিতে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।